আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমরা শুরু করতেছি আজকের ফ্রি লাইভ ক্লাসটি। বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম লার্নিং স্কুল যারা নিয়মিত ফ্রি ক্লাসের আয়োজন করেছে। ফ্রি ক্লাসের মাধ্যমে আপনারা পূর্ণাঙ্গ একটা চাকরির প্রস্তুতি নিতে পারবেন। ধারাবাহিকভাবে ফ্রি ক্লাস চলতেছে আমাদের প্রত্যেকটি বিষয়ে ফ্রি ক্লাস চলতেছে, বুঝা গেছে? শুধুমাত্র আপনাদের প্রস্তুতির জন্য, বুঝা গেছে? তাহলে আপনারা সবাই যে কাজটা করবেন সেটা হলো আপনি নিজে মনোযোগ সহকারে ক্লাসটি করবেন এবং আরেকজনকে সুযোগ করে দিবেন। আরেকজনকে সুযোগ কিভাবে করে দিবেন? আপনারা সবাই দ্রুত একটু শেয়ার করে আপনারা সবাইকে একটু সুযোগ করে দিবেন। সবাই একটু শেয়ার করবেন, মেনশন করবেন এবং এই শেয়ারটা করে আমাকে কি করবেন বলবেন যে শেয়ার করেছেন কিনা, অর্থাৎ কমেন্টে জানিয়ে দেবেন শেয়ার ডান কিনা। বলেন, সবাইকে একটু সুযোগ করে দিবেন। ওকে, খুব জলদি একটু সবাই আপনারা
ওকে, তাহলে একটু সবাই আমাকে জানান যে এটা শেয়ার করেছেন কিনা আপনারা সবাই। ওকে, শেয়ার ডান, অনেকেই শেয়ার ডান করেছেন। জ্যোতি রায়, তারপরে পোদ্দার মণ্ডল, মারজান স্বর্ণা। বিজ্ঞান ক্লাস কবে হবে? বিজ্ঞান হবে, আগে সাধারণ জ্ঞানটা শেষ করে নেন, ঠিক আছে? বিজ্ঞান হবে, সব ক্লাসই পাবেন আপনারা। বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম আমি এখন পর্যন্ত দেখিনি যারা কি করেছে, যারা এই ধরনের এত বেশি ফ্রি ক্লাস দিয়ে আপনাদেরকে প্রস্তুতির সুযোগ করে দিচ্ছে, ঠিক আছে? আমি দ্রুত এই ক্লাসটা শুরু করব। যারা একটু পরে জয়েন করেছেন তারা সবাই একটু শেয়ার করেন। এবং আমরা আজকে উপস্থিতি 1K দেখতে চাই, 1K 1 মিনিটের মধ্যে, আর 1 মিনিট সময়ের মধ্যে 1K দেখতে চাই। দেখি করা যায় কিনা, ইনশাল্লাহ সাধারণ জ্ঞানে করা যায় কিনা, একটু দ্রুত যায় কিনা, একটু দ্রুত দেখবো। আমরা মূল আলোচনা শুরু করব, সেটা হলো আমরা এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করতেছি। আজকে এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ কিছু দেশ সম্পর্কে তথ্য জানবো। এশিয়া মহাদেশের যে গুরুত্বপূর্ণ কিছু দেশ আছে সেই দেশ সম্পর্কে তথ্য জানবো। প্রথমে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, তার নাম হচ্ছে মিয়ানমার। এই মিয়ানমার সম্পর্কে জানবো। আমাদের আজকের আলোচ্য বিষয় মিয়ানমার সম্পর্কে জানবো। এরপরে ধারাবাহিকভাবে সবকিছুই জানবো, মিয়ানমার দিয়ে শুরু হবে। এই মিয়ানমারের পূর্ব নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তথ্যগুলো সেগুলো আমরা আজকে শিখবো। পূর্ব নাম, মিয়ানমারের পূর্ব নাম হচ্ছে কি বলেন? ব্রহ্মদেশ। মিয়ানমারের পূর্ব নাম হচ্ছে ব্রহ্মদেশ। মিয়ানমারের পূর্ব নাম হচ্ছে ব্রহ্মদেশ। কথা ক্লিয়ার? এই মিয়ানমার স্বাধীনতা লাভ করে, 1948 সালে। 1948 সালের 4 জানুয়ারি মিয়ানমার স্বাধীনতা লাভ করে। 1948 সালের 4 জানুয়ারি মিয়ানমার স্বাধীনতা লাভ করে। ওকে, এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে মিয়ানমারকে বলা হয়, এই মিয়ানমারকে বলা হয় প্যাগোডার দেশ। প্যাগোডার দেশ। মিয়ানমারকে বলা হয় প্যাগোডার দেশ। মিয়ানমারকে বলা হয় প্যাগোডার দেশ। ওকে, এই মিয়ানমারকে কিসের দেশ বলা হয়? প্যাগোডার দেশ বলা হয়। ওকে, এবার আপনাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো মিয়ানমারের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিয়ানমারের 2টা বিদ্রোহী গ্রুপ আছে। 2টা বিদ্রোহী গ্রুপ আছে। কয়টা বিদ্রোহী গ্রুপ আছে? 2টা বিদ্রোহী গ্রুপ আছে। একটা নাম হচ্ছে কারেন, আরেকটা নাম হচ্ছে গডস আর্মি। একটা নাম হচ্ছে কারেন, আরেকটা নাম হচ্ছে গডস আর্মি। একটা নাম হচ্ছে কারেন, আরেকটা নাম হচ্ছে গডস আর্মি। ক্লিয়ার? গডস আর্মি, একটা নাম কারেন, আরেকটা নাম হচ্ছে গডস আর্মি। ওকে, তাহলে একটু আমরা দেখি মিয়ানমার সম্পর্কে আমরা কি কি তথ্য জানলাম। এই মিয়ানমারের পূর্ব নাম হচ্ছে ব্রহ্মদেশ, আর মিয়ানমার স্বাধীনতা লাভ করে 1948 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিয়ানমারকে বলা হয় প্যাগোডার দেশ। কিসের দেশ? প্যাগোডার দেশ বলা হয়। আর মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আছে, একটা নাম হচ্ছে কারেন, আর একটা হচ্ছে গডস আর্মি। কারেন সম্প্রদায় মিয়ানমার থেকে স্বাধীনতা চায়, এরা মিয়ানমারে থাকতে চায় না, মিয়ানমার থেকে স্বাধীনতা চায়। তাহলে আমরা মোটা দাগে এটা একটু জানলাম। ব্রহ্মদেশ স্বাধীনতা 48, তারপরে বলা হয় প্যাগোডার দেশ, বিদ্রোহী গ্রুপের নাম হচ্ছে গডস আর্মি এবং কারেন। আচ্ছা, সবাই একটু কমেন্টে লিখেন যে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলোর নাম কি। 2টা বিদ্রোহী গ্রুপ আছে, বিদ্রোহী গ্রুপের নাম বলবেন। এখন এই মিয়ানমারের ক্ষমতাসীন দল সেটার নাম হচ্ছে এনএলডি, মানে কি? ন্যাশনাল ডেমোক্রেটিক লিগ। এনএলডি মিয়ানমারের ক্ষমতাসীন দল বা মিয়ানমারের ক্ষমতায় আছে এনএলডি বা ন্যাশনাল ডেমোক্রেটিক লিগ। আমি আর ব্যাখ্যা লিখলাম না, এনএলডি বুঝে গেছে? এটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল, বিসিএস পরীক্ষায় এসেছিল যে মিয়ানমারের ক্ষমতাসীন দল কোনটা? এনএলডি, ন্যাশনাল ডেমোক্রেটিক লিগ বা ওকে, ক্লিয়ার? সবাই একটু কমেন্টে লিখেন।
বিদ্রোহী গ্রুপ কোনগুলো, এটা আসে পরীক্ষায়। মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ কোনগুলো, একটু সবাই কমেন্টে লেখেন, আমি কমেন্টে চেক দিব। কমেন্ট আমাদের অনেক কমেন্ট পড়ে যেন, এটা সবাই একটু কমেন্টে অ্যাক্টিভ হন। আয়শা, গডস আর্মি। শাকি মাহমুদা, কারেন্ট গড আর্মি, কারেন্ট গডস আর্মি, কারেন্ট গডস আর্মি। ফরিদে ইয়াসমিন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই কমেন্ট করতে থাকবেন, আমি পড়তে পারি আর না পারি সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো আপনাদের কমেন্ট করতে হবে। কি করতে হবে? কমেন্ট করতে হবে। ওকে, এরপরে আমরা পড়বো থাইল্যান্ড। এরপরে আমরা কি পড়বো? আরেকটা গুরুত্বপূর্ণ দেশ, থাইল্যান্ড। থাইল্যান্ড, থাইল্যান্ড, এটা থেকে যে প্রশ্নগুলো বেশি আসে সেটা একটু আপনারা দেখবো। থাইল্যান্ড শব্দের অর্থ, এই থাইল্যান্ড অর্থ এটা পরীক্ষায় আসে। থাইল্যান্ড অর্থ হচ্ছে মুক্ত ভূমি। মুক্ত ভূমি। কেন থাইল্যান্ডকে মুক্ত ভূমি বলা হয় জানেন? কারণ থাইল্যান্ড পৃথিবীর একমাত্র দেশ যেটা কখনোই পরাধীন ছিল না, কারো অধীনে ছিল না, এই জন্য এটাকে মুক্ত ভূমি বলা হয়। থাইল্যান্ডকে কি বলা হয়? মুক্ত ভূমি বলা হয়। এরপরে থাইল্যান্ডের পূর্ব নাম, এটাও আসে পরীক্ষায়। থাইল্যান্ডের পূর্ব নাম শ্যাম দেশ। থাইল্যান্ডের পূর্ব নাম হচ্ছে শ্যাম দেশ। থাইল্যান্ডের পূর্ব নাম কি? শ্যাম দেশ। একটা প্রশ্ন, এটা আপনারা মনে রাখেন, যদিও মুক্ত ভূমি বলেছি তারপরেও একটু লিখে দিচ্ছি, সেটা হলো এই থাইল্যান্ড কখনো কখনো কারো উপনিবেশ ছিল না। থাইল্যান্ড কখনো কারো উপনিবেশ ছিল না। থাইল্যান্ড কখনো কারো উপনিবেশ ছিল না। থাইল্যান্ড কখনো কারো উপনিবেশ ছিল না। উপনিবেশ ছিল না। ওকে, এরপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো থাইল্যান্ডকে বলা হয় শ্বেতহস্তির দেশ। এটাও আসে পরীক্ষায়। থাইল্যান্ডকে বলা হয় শ্বেতহস্তির দেশ। থাইল্যান্ডকে কি বলা হয়? শ্বেতহস্তির দেশ বলা হয়। শ্বেতহস্তির বা সাদা হাতির দেশ বলা হয়। সাদা হাতির দেশ বলা হয়। ওকে, এবার থাইল্যান্ডের একজন মহিলা প্রধানমন্ত্রী ছিল, তিনি ছিলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এটাও একটু পরীক্ষায় আসে। প্রথম মহিলা প্রধানমন্ত্রী, থাইল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, থাইল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে ইংলাক সিনাওয়াত্রা। ইংলাক সিনাওয়াত্রা, ইংলাক সিনাওয়াত্রা, ইংলাক সিনাওয়াত্রা। ওকে, এবার থাইল্যান্ডের রাজা, এটাও আসে পরীক্ষায়। থাইল্যান্ডের রাজা নাম হচ্ছে ভূমিবল। থাইল্যান্ডের রাজা ভূমিবল 70 বছর ক্ষমতায় ছিলেন। পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম ক্ষমতাসীন ব্যক্তি। 70 বছর ক্ষমতায় ছিলেন। এই ক্ষমতায় ছিলেন থাইল্যান্ডের রাজা, তার নাম হচ্ছে ভূমিবল। তিনি 70 বছর ক্ষমতায় ছিলেন। তাহলে থাইল্যান্ড সম্পর্কে আমাদের এতটুকু পড়লেই চলবে। তাহলে থাইল্যান্ডের রাজা ভূমিবল 70 বছর ক্ষমতায় ছিলেন। কথা ক্লিয়ার? তাহলে আমরা আবার একটু দেখি, একটু সাইডে দাঁড়াইলাম, আমাদের নোট করতে সহজ হবে। একটু আমরা দেখি যে থাইল্যান্ডকে বলা হয় মুক্ত ভূমি, কারণ এটা কখনোই কারো অধীনে ছিল না, পরাধীন ছিল না। থাইল্যান্ডের পূর্ব নাম হচ্ছে শ্যাম দেশ। থাইল্যান্ডের পূর্ব নাম শ্যাম দেশ। আবার আমরা লিখে দিছি যে কখনো কারো উপনিবেশ ছিল না। থাইল্যান্ড কখনো কারো উপনিবেশ ছিল না। শ্বেতহস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে, বলা হয় শ্বেতহস্তির দেশ। থাইল্যান্ডকে বলা হয় শ্বেতহস্তির দেশ। থাইল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ইংলাক সিনাওয়াত্রা। ইংলাক সিনাওয়াত্রা। প্রাইমারি সার্কুলার দিয়েছে না? দেয় নাই রিয়াজ, টেনশনের কারণ নাই, আগে প্রস্তুতি নেন, তারপরে সার্কুলার খুঁজেন। ওকে, থাইল্যান্ডের রাজা ভূমিবল 70 বছর ক্ষমতায় ছিল, টানা 70 বছর ক্ষমতায় ছিল। তিনি পৃথিবীর দ্বিতীয় ব্যক্তি যিনি দীর্ঘদিন, সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকার তালিকায় এই রাজা ভূমিবল হচ্ছে দ্বিতীয়। রাজা ভূমিবল হচ্ছে দ্বিতীয়। আমাদের 1K ফলোয়ার এখনো হয় নাই, দ্রুত যেন হয়। আর আপনারা মাঝখানে যারা জয়েন করেছেন তারা একটু সবাই শেয়ার করে দিন। মাঝখানে যারা জয়েন করেছেন তারা সবাই একটু শেয়ার করে দিন।
ওকে, ক্লিয়ার? তাহলে আমাকে একটু বলেন তো যে আমাকে একটু বলবেন, দয়া করে আমাকে একটু বলবেন, সেটা হলো যে কোন দেশ কখনো কারো উপনিবেশ ছিল না? কোন দেশ কখনো কারো উপনিবেশ ছিল না? আমি একটু কমেন্ট জানতে চাই, কোন দেশ কখনো কারো উপনিবেশ ছিল না? পৃথিবীর একটা দেশ আছে, সে দেশের নাম আমরা একটু আগে বললাম। কোন দেশ কখনো কারো উপনিবেশ ছিল না? কোন দেশ কখনো কারো উপনিবেশ ছিল না? আমি একটু ঝটপট কমেন্ট শুনতে চাই, কি হবে উত্তর? কোন দেশ কখনো কারো কমেন্ট ছিল না? থাইল্যান্ড, ইয়েস সঞ্জিতা স্মৃতি, থাইল্যান্ড, ভেরি গুড। জান্নাত শারমিন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে, এরপরে আমরা দেখব, এরপরে আমরা যে বিষয়, যে দেশটা সম্পর্কে জানবো সেটা হলো ওকে, এরপর আমরা জানবো লাওস সম্পর্কে। লাওস, লাওস, ওকে, লাওস সম্পর্কে খুবই কম তথ্য, শুধু একটা জিনিস মনে রাখতে হবে, লাওসের সরকারি নাম কি এটা পরীক্ষায় আসে, বা লাওসের সাংবিধানিক নাম কি, লাওসের সাংবিধানিক নাম কি, এটা বাংলাদেশের সাথে মিল আছে, সেটা হচ্ছে লাওস, লাওস ডেমোক্রেটিক, লাওস পিপলস ডেমোক্রেটিক, লাওস পিপলস ডেমোক্রেটিক, লাওস পিপল ডেমোক্রেটিক, লাওস পিপল ডেমোক্রেটিক, লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক, লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক, রিপাবলিক, শুধু এটাই মনে রাখবেন। লাওস সম্পর্কে একটা তথ্যই, সবাই একটু কমেন্টে লিখেন তো যে লাওসের, লাওসের সাংবিধানিক নাম কি, লাওসের সাংবিধানিক নাম কি, এটা পরীক্ষায় আসছিল, এটা প্রাইমারি পরীক্ষায় আসছিল। লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক, লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক, লাওসের সাংবিধানিক নামটা একটু কমেন্টে জানায় দেন আমাকে, লাওসের সাংবিধানিক নামটা একটু কমেন্টে জানায় দেন। ওকে, লাওসের লাওসের সাংবিধানিক নামটা একটু আমাকে জানায় দেন। ওকে, দেখি কে কে কমেন্ট করেছেন। এস আকাশ, বৃষ্টি, ভেরি গুড, থ্যাংক ইউ। জয়তী ঘোষ, মনফরিং, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমরা জানবো, এরপরে আমরা জানবো সেটা হলো, হ্যাঁ, ভিয়েতনাম সম্পর্কে জানবো একটু আমরা। ভিয়েতনাম, ভিয়েতনাম, যে তথ্যগুলো আমাদের জানতেই হবে সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। আমরা জানি ভিয়েতনামের রাজধানীর নাম কি? হ্যানয়। ভিয়েতনামের রাজধানীর নাম কি? হ্যানয়। ওকে, ভিয়েতনামের একজন বিখ্যাত নেতা ছিল, তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, স্বাধীনতার ঘোষক। বাংলাদেশের যেমন একজন স্বাধীনতার ঘোষক আছে, ভিয়েতনামেরও আছে স্বাধীনতার ঘোষক বা নেতা, অবিসংবাদিত নেতা, তার নাম হচ্ছে হো চো মিন, হো চো মিন, হো চো মিন, ভিয়েতনামের স্বাধীনতার ঘোষক এবং বিখ্যাত নেতা হো চো মিন। এখানে একটা জিনিস শুধু ইম্পর্টেন্ট আছে, সেটা হলো এই ভিয়েতনাম যুদ্ধ হয়, ভিয়েতনামে যুদ্ধ হয়, এই যুদ্ধটা আমাদের মনে রাখতে হবে। ভিয়েতনামের যুদ্ধ হয় এবং এই যুদ্ধের স্থায়িত্বটা অনেক বেশি ছিল।
55 থেকে 75, অর্থাৎ 20 বছর স্থায়িত্ব ছিল এবং দুটা ভিয়েতনাম আলাদা হয়ে যায়, উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম, ভিয়েতনাম আলাদা হয়ে যায়। পরে 1976 সালে এসে ভিয়েতনাম আবার একত্রিত হয়, ভিয়েতনাম একত্রিত হয়, ভিয়েতনাম একত্রিত হয়, ভিয়েতনাম একত্রিত হয়। তাহলে ভিয়েতনামের বিখ্যাত নেতার নাম হচ্ছে হো চো মিন, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। দুই ভিয়েতনাম যুদ্ধ হয়, 1975 থেকে 1955, মানে প্রায় 20 বছর যুদ্ধ হয় এবং দুই ভিয়েতনাম একত্রিত হয়, যুদ্ধের মধ্যে আলাদা হয়ে যায়, উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম। আর এই একত্রিত হয় 1976 সালে, একত্রিত হয় 1976 সালে, 1976 সালে এই ভিয়েতনাম একত্রিত হয়, ভিয়েতনাম একত্রিত হয়। ওকে ওকে, সবাই একটু কমেন্টে আমাকে জানান যে ভিয়েতনাম যুদ্ধ কত সাল থেকে কত সাল পর্যন্ত স্থায়ী ছিল, ভিয়েতনাম যুদ্ধ কত সাল থেকে কত সাল পর্যন্ত স্থায়ী ছিল, একটু আমাকে কমেন্টে জানান তো ভিয়েতনাম যুদ্ধ কত সাল থেকে কত সাল পর্যন্ত স্থায়ী ছিল, বলেন। একজনে মজা করছেন, এই ধরনের মজা, ফয়সাল আহমেদ, এই ধরনের মজা কিন্তু করা যাবে না ফ্রি ক্লাসে। ওকে, তাহলে ফ্রি ক্লাস কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। দুই ভিয়েতনাম একত্রিত হয় কত সালে, অথবা ভিয়েতনাম যুদ্ধের স্থায়িত্ব কত বছর ছিল, ভিয়েতনাম যুদ্ধের স্থায়িত্ব কত বছর ছিল, ভিয়েতনাম যুদ্ধের স্থায়িত্ব কত বছর ছিল? ভিয়েতনাম যুদ্ধের স্থায়িত্ব কত বছর ছিল আমাকে একটু কমেন্টে জানান, বা কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল এটা বলবেন। ওকে, এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কে জানবো, সেটা হলো কম্বোডিয়া, সেটা হলো কম্বোডিয়া। কি সম্পর্কে জানবো? কম্বোডিয়া। ওকে, কম্বোডিয়ার বিখ্যাত নেতা, এই নেতা সম্পর্কে আসে পরীক্ষায়, বিখ্যাত নেতা তার নাম হচ্ছে, কম্বোডিয়ার সেই বিখ্যাত নেতা তার নাম হচ্ছে সিহানুক, এটা আসে পরীক্ষায়, সিহানুক। কম্বোডিয়ার বিখ্যাত নেতার নাম হচ্ছে সিহানুক, কম্বোডিয়ার বিখ্যাত নেতার নাম হচ্ছে সিহানুক। ওকে, এবার এই কম্বোডিয়ার বিখ্যাত নেতার নাম কি বলেন? সিহানুক, কম্বোডিয়া। ওকে, এই কম্বোডিয়ার রাজধানী, এটা একটু মনে রাখবেন, কম্বোডিয়ার রাজধানী, এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে, ইংরেজিতেও একটা প্রশ্ন আসতে পারে। কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নমপেন, কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নমপেন। এটা ইংরেজি বানান কিন্তু এরকম, একটু মনে রাখবেন, আমি এর আগের ক্লাসেও হয়তো বলেছি। কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নমপেন, কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নমপেন, নমপেন। কথা ক্লিয়ার? কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নমপেন, একটু ভালো করে দেখবেন। আর এর বিখ্যাত নেতা হচ্ছে সিহানুক। বাস এই দুটা প্রশ্ন পড়লেও প্রশ্ন কিন্তু কমন থাকার সম্ভাবনা অনেক বেশি, বুঝে গেছে? প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ওকে ওকে, এবার একটা বিষয় সম্পর্কে আপনাদের ধারণা দিব, সবাই একটু আমাকে বলবেন, একটু কমেন্ট করুন, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কমেন্ট থাকতে হবে। সেটা হলো আপনারা বলেন, এটা একটু বলেন যে কম্বোডিয়ার বিখ্যাত নেতার নাম কি, কম্বোডিয়ার বিখ্যাত নেতার নাম কি, এটা একটু কমেন্টে জানান আমাকে। আমি আরেকটা কনসেপ্ট আপনাদেরকে দিব, সেটা হচ্ছে ইন্দো চীন। ইন্দো চীন, তিনটা দেশকে ইন্দো চীন বলা হয় বা ইন্দো চীনের অংশ বলা হয়। মনে রাখার কৌশল হচ্ছে ভিএলসি, ভিএলসি। তাহলে ভিতে কি বলেন? ভিয়েতনাম, তিনটা দেশ সম্পর্কে বললাম এই জন্য বলতেছি ভিয়েতনাম। এলতে হচ্ছে লাওস, এলতে হচ্ছে লাওস, আর সিতে হচ্ছে কম্বোডিয়া, সিতে হচ্ছে কম্বোডিয়া। তাহলে লাওস, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, তিনটা দেশকে একত্রে কি বলা হয়? ভিএলসি বলা হয়। একত্রে কি বলা হয়? ভিএলসি বলা হয় বা ইন্দো চীন বলা হয়। এই ইন্দো চীন বলা হয় তিনটা দেশকে, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া। তাহলে ইন্দো চীন, ইন্দো চীনের অংশ কোনটি? অনেকেই কমেন্ট করেছেন। সিহানুক, সিহানুক, ওকে। লাভলি আক্তার,
স্বপ্নে রাখি শিল্পী, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। পরীক্ষা সব ঢাকা হচ্ছে, আমাদের তো টাকা নাই, ঢাকা গিয়ে পরীক্ষা দিব কেমনে, নিজে অসুস্থ। হ্যাঁ, আচ্ছা, আপনার জন্য শুভকামনা রইল, বুঝে গেছে। এবং আমিও চাই এটা যে সবগুলো পরীক্ষা ঢাকা কেন্দ্রিক না হয়ে বিভাগীয় শহরে হওয়া উচিত ন্যূনতম, অথবা আরো ভালো হয় বাংলাদেশের প্রসিদ্ধ যে বিখ্যাত জেলা আছে, বৃহত্তর জেলা আছে, এই জেলাগুলোতেও দিতে পারে। যেমন ধরেন কুমিল্লা একটা প্রসিদ্ধ, তারপরে হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল, হ্যাঁ, রংপুর, সিরাজগঞ্জ, এগুলোতে হতে পারে, ঠিক আছে, বগুড়া, এগুলোতে হতে পারে। তাহলে আমাকে একটু সবাই কমেন্ট করেন যে ইন্দোচীন কয়টা দেশ নিয়ে গঠিত। ইন্দোচীনে কয়টা দেশ আছে, একটু সবাই কমেন্ট করেন। ইন্দোচীনে কয়টা দেশ আছে, কমেন্ট করেন সবাই। ইন্দোচীনে কয়টা দেশ আছে? এই যে এমা আক্তার বলেছেন ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, থ্যাংক ইউ। কুষ্টিয়াতেও হওয়া দরকার, কবিতা খানুন, হ্যাঁ হওয়া উচিত, বৃহত্তর জেলা হওয়া উচিত, রাইট। ওটা না যে আমরা এখন কমেন্ট করি, আমাদের পড়াটা কমেন্ট করি, সেটা হলো যে ইন্দোচীন কয়টা দেশ নিয়ে গঠিত। 3টা দেশের নাম সবাই একটু লিখে ফেলি, আমি মুছে দিই, আপনার নাম লিখেন। 3টা দেশের নাম লিখে ফেলেন, একটু কমেন্টে দেখবো আমি। 3টা দেশের নাম লিখে ফেলেন। ওকে, ওকে, দেখি কে কি লিখেছেন, একটু কমেন্ট, আজকে একটু কমেন্ট বেশি পড়তেছি, তাই না? ওকে, লেখছে মতিউন নাহার, ওকে, থ্যাংক ইউ। এর আগে লিখেছে রত্না খাতুন, তিনটি, অনেকেই লিখেছেন, সবাইকে ধন্যবাদ। এখন আমরা ক্লাসের ঠিক মাঝখানে আছি, 30 মিনিট। এখনো যারা আমাদের সাথে কেবল যুক্ত হলেন তারা এখনো শেয়ার করতে পারেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে সবাই উপকৃত হবে, বুঝে গেছে। ওকে, এবার আমরা পরবর্তী দেশ পড়ব, যার নাম হচ্ছে মালয়েশিয়া। পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ দেশ এবং এশিয়ারও একটা গুরুত্বপূর্ণ দেশ, তার নাম হচ্ছে মালয়েশিয়া। কি জানবো আমরা মালয়েশিয়া থেকে? এত বেশি আমাদের জানা দরকার নাই, আমরা জানবো কয়েকটা জিনিস, শুধু জানবো মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী, বর্তমান প্রশাসনিক রাজধানী। প্রশাসনিক রাজধানী তার নাম হলো পুত্রজায়া। প্রশাসনিক রাজধানীর নাম হলো পুত্রজায়া। ওকে, এই মালয়েশিয়াতে একটা কি আছে বলেন? একটা বৃহত্তম ভবন আছে, মালয়েশিয়ার বৃহত্তম ভবন, এটা থেকেও পরীক্ষার প্রশ্ন আসছিল। বৃহত্তম ভবন, সে ভবনটার নাম হলো পেট্রোনাস টুইন টাওয়ার। পেট্রোনাস টুইন টাওয়ার হচ্ছে বিখ্যাত ভবন, তাদের বৃহত্তম ভবন। ওকে, এবার পাম অয়েল তেল উৎপাদনকারী শীর্ষ দেশ, সবচেয়ে বেশি পাম অয়েল তেল উৎপাদন করে, এটা একটু মনে রাখবেন। পাম অয়েল তেল উৎপাদনে শীর্ষ দেশ, পাম অয়েল তেল উৎপাদনের শীর্ষ দেশ, তার নাম হচ্ছে মালয়েশিয়া। উপরে মালয়েশিয়াটা একটু লিখে রাখতে পারি, মালয়েশিয়া। ওকে, পাম অয়েল তেল উৎপাদনের শীর্ষ দেশ, তাহলে এখন আর লেখার দরকার নাই। এখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বা মালয়েশিয়ার ক্ষমতাসীন ব্যক্তি যিনি ছিলেন, তিনি সেকেন্ড হোম নামে একটা প্রকল্প চালু করেছিলেন। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়া বাড়ি বানানোর প্রকল্প গ্রহণ করতে পারতো, বা বাড়ি নিতে পারতো, কিনতে পারতো বা বানাতে পারতো। ওটা হচ্ছে সেকেন্ড হোম। সবচেয়ে বেশি উপকৃত হয়েছে বাংলাদেশের রাজনীতিবিদরা, কারণ তারা বাংলাদেশ থেকে টাকা পাচার করে মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানিয়েছে, তাই না? ওকে, এবার মালয়েশিয়ার একজন প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে মাহাতির মোহাম্মদ। তার নাম কি? মাহাতির মোহাম্মদ। এই মাহাতির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন জানেন? মাহাতির মোহাম্মদ 22 বছর ক্ষমতায় ছিলেন। 22 বছর ক্ষমতায়
ছিলেন। মাহাতির মোহাম্মদ 22 বছর প্রধানমন্ত্রী ছিলেন। আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় তাকে। কত সাল থেকে কত সাল? 1981 সাল থেকে 2003 সাল পর্যন্ত। 2003 সাল। তিনি কিন্তু ক্ষমতা থেকে ভোট চুরিও করেন নাই, টাকা পাচারও করেন নাই। মালয়েশিয়ার উন্নয়নের জন্য কাজ করেছেন। মালয়েশিয়ার উন্নয়নের জন্য কাজ করেছেন। বুঝে গেছে? মালয়েশিয়ার উন্নতির জন্য কাজ করেছেন। ওকে, তাহলে এবার আমাকে একটু জবাব দেন যে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী কে ছিলেন? মালয়েশিয়ার সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী কে ছিলেন? মালয়েশিয়ার সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী কে ছিলেন? একটু আমাকে এবার জবাব দেবেন, কমেন্ট করবেন যে মালয়েশিয়ায় সবচেয়ে দীর্ঘদিন প্রধানমন্ত্রী কে ছিলেন? মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘদিন প্রধানমন্ত্রী কে ছিলেন? একটু সবাই কমেন্ট করেন প্লিজ। মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘদিন প্রধানমন্ত্রী কে ছিলেন? হ্যাঁ, মুদ্রার নাম বলবো, মুদ্রার নামটা আমি বলবো, সেটা হচ্ছে রিঙ্গিত। দুইটা দেশের মুদ্রার নাম একটু ভুলে গেছি আমি। মুদ্রার নাম এই যে থাইল্যান্ড, ওটা ভুলে গেছি, যেটার মুদ্রা থেকে 18তম নিবন্ধনে প্রশ্ন আসছিল। 18তম নিবন্ধনে প্রশ্ন আসছিল। মালয়েশিয়ার থাইল্যান্ডের মুদ্রার নাম বাত। আর এই যে মালয়েশিয়া, যেটা এখনো বলি নাই, মালয়েশিয়া, এই মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত, এটা মনে রাখবেন। এই বাত গত বছর প্রশ্ন আসছিল, বাত থেকে। বাত, মালয়েশিয়ার মুদ্রার নাম বাত। এবং এটা কিন্তু কলেজ পর্যায়ে এসেছিল এবং স্কুল পর্যায়ে এসে দুইটা জায়গাতে কিন্তু এসেছিল। ঠিক আছে? মালয়েশিয়ার থাইল্যান্ডের মুদ্রার নাম বাত, আর মালয়েশিয়ার মুদ্রার নাম এটা এমনিতে ইম্পর্টেন্ট, যে কোনো চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বুঝে গেছে? ওকে, অনেকেই কমেন্ট করেছেন। মাহাতির মোহাম্মদ, পিঙ্কি, নূপুর সুলতানা, জায়মা জান্নাত, তানিয়া খাতুন, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সবাই কমেন্ট করবেন। কমেন্ট করলে লাভটা কি জানেন? সেটা হলো এই কমেন্টের মাধ্যমে আপনার শিক্ষাটা হবে, আপনি শিখতে পারবেন, আপনার এটা প্র্যাকটিস হচ্ছে। বাসায় বসলে যেমন লিখতেন, লেখাটা যেমন হচ্ছে, কমেন্টের মাধ্যমেও কিন্তু এক প্রকার লেখা হচ্ছে। এবার আমরা পড়ব ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া সম্পর্কে আমরা পড়ব। প্রথমেই মনে রাখবেন ইন্দোনেশিয়া, এই ইন্দোনেশিয়া হচ্ছে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ। কিভাবে বড় দেশ? জনসংখ্যায়। তাহলে আমরা লিখব এখানে ইন্দোনেশিয়া, লিখব ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া জনসংখ্যায় মুসলিম বিশ্বের বৃহত্তম দেশ। জনসংখ্যায় মুসলিম বিশ্বের বৃহত্তম দেশ। জনসংখ্যায় মুসলিম বিশ্বের বৃহত্তম দেশের নাম হচ্ছে ইন্দোনেশিয়া। জনসংখ্যায় মুসলিম বিশ্বের বৃহত্তম দেশের নাম হচ্ছে ইন্দোনেশিয়া। ওকে, এবার ইন্দোনেশিয়ায় কি আছে? অনেক দ্বীপ আছে, প্রায় 5000 দ্বীপ আছে। এবং হাজার দ্বীপের দেশ বলা হয়, হাজার দ্বীপের দেশ বলা হয়, হাজার দ্বীপের দেশ, হাজার হ্রদের দেশ না কিন্তু, আবার দ্বীপের দেশ, মনে রাখবেন। হাজার দ্বীপের দেশ বলা হয় ইন্দোনেশিয়াকে। হাজার দ্বীপের দেশ কোনটা? ইন্দোনেশিয়া। হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়া। হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়া। প্রায় কয় হাজার দ্বীপ আছে? 5000 দ্বীপ আছে। ওকে ওকে, এবার আরেকটা জিনিস মনে রাখতে হবে আপনাদের, সেটা হলো যে এই যে ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট বা ইন্দোনেশিয়ার স্থপতি বলা হয় যাকে, তিনি হলেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন ডক্টর আহমদ সুকর্ণ। ডক্টর আহমদ সুকর্ণ। এই আহমদ সুকর্ণ, তার একটা মেয়ে ছিল, তার নাম হচ্ছে মেঘবতী সুকর্ণপুত্রী। তিনি ছিলেন প্রথম মহিলা প্রেসিডেন্ট, ইন্দোনেশিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট এবং মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট। মনে রাখবেন, প্রথম মহিলা প্রেসিডেন্ট, প্রথম মহিলা প্লাস বিশ্বের প্রথম মহিলা, বিশ্বের প্রথম মহিলা, মুসলিম মহিলা, মুসলিম লিখতে হবে,
মুসলিম মহিলা রাষ্ট্রপতি, মুসলিম মহিলা রাষ্ট্রপতি, তার নাম হলো মেঘবতী সুকর্ণপুত্রী, মেঘবতী সুকর্ণপুত্রী, মেঘবতী সুকর্ণপুত্রী, মেঘবতী সুকর্ণপুত্রী, মেঘবতী সুকর্ণপুত্রী। কথা ক্লিয়ার? মেঘবতী সুকর্ণপুত্রী। ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? বলেন তো একটু। তাহলে এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাকে একটু কমেন্ট করেন যে মুসলিম বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? মুসলিম বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? এটা একটু কমেন্ট করেন। আরগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন, বা আশা করি নোট হয়ে গেছে। মুসলিম বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি একটু আমাকে বলেন, আমি দেখব। ওকে, এদের মধ্যে স্বাধীনতাকামী প্রদেশ আছে, স্বাধীনতাকামী দ্বীপ না বলে আমরা বলবো স্বাধীনতাকামী প্রদেশ। স্বাধীনতাকামী প্রদেশ, দুইটা স্বাধীনতাকামী প্রদেশ আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো আচেহ প্রদেশ এবং ইরিয়ান জায়া। সেটা হলো আচেহ এবং এটার নাম হচ্ছে ইরিয়ান জায়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু মনে রাখবেন। ইরিয়ান জায়া, আছে এবং ইরিয়ান জায়া প্রদেশ, আছে এবং ইরিয়ান প্রদেশ। আরেকটা প্রশ্ন আছে, বিমান সংস্থার নাম হচ্ছে গারুদা। এইটা পরীক্ষায় আসছে কয়েকবার। এই ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম গারুদা। তাহলে আমরা একটু যদি দেখি, সেটা হলো যে ঘন্টার মতো হবে, 20-25 মিনিট। হ্যাঁ, ওকে। তাহলে এশিয়ার বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে বর্নিও দ্বীপ। স্বাধীনতাকামী প্রদেশ হচ্ছে আচেহ এবং ইরিয়ান জায়া। আর এদের বিমান সংস্থার নাম হচ্ছে গারুদা। এদের বিমান সংস্থার নাম কি? গারুদা। বুঝে গেছে? ক্লিয়ার? হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছেন, কমেন্ট আসলে ওইভাবে পড়তে পারতেছি না। শিল্পী খানম, অন্তর, আব্দুল আজিজ, থ্যাংক ইউ। তাসফিয়া জাহান, থ্যাংক ইউ ভেরি মাচ। হামিদুল ইসলাম, থ্যাংক ইউ। ওকে, এবার আরেকটা কমেন্ট করেন, সেটা হলো এই হলো ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম কি, যেটা অনেকবার পরীক্ষায় আসছে। ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম কি? ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম কি? একটু কমেন্ট করেন। ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম কি? একটু কমেন্ট করেন, দ্রুত সবাই কমেন্ট করেন একটু ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কে বলবো, ফিলিপাইন। এটা দিয়েই আমরা শেষ করব। আমরা এরপরে পড়ব মধ্য এশিয়া সম্পর্কে। হ্যাঁ, মধ্য এশিয়া বা আমাদের দূরপ্রাচ্য সম্পর্কে পড়বো। ওকে, সবাই একটু কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন।
ওকে, তাহলে কে কি কমেন্ট করেছেন একটু দেখি। সেটা হলো এই যে ইন্দোনেশিয়ার বিমান সংস্থা গারুদা, ইয়েস গারুদা, উম্মে উম্মে এরাফি, তারপরে হচ্ছে মুরসালিন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। কোনাপাল কবিতা খানম, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা একটু ফিলিপাইন সম্পর্কে জানবো। ফিলিপাইন 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 ওকে, খুব বেশি তথ্য ইম্পর্টেন্ট না, এখানে যে তথ্যগুলো ইম্পর্টেন্ট সেটা একটু দেখে নেন। ফিলিপাইন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, ইরি আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফিলিপাইনের রাজধানী মেনিলাতে অবস্থিত। ফিলিপাইনের রাজধানী মেনিলাতে অবস্থিত। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মেনিলাতে অবস্থিত। ধানের আরেকটা উন্নত জাতের নাম হচ্ছে মেনিলা, এটাও মনে রাখবেন। ওকে, এবার ফিলিপাইনে মুসলিম অধ্যুষিত এলাকা, ফিলিপাইনে মুসলিম অধ্যুষিত এলাকা, ফিলিপাইনে মুসলিম অধ্যুষিত এলাকা, ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত এলাকা, তার নাম হলো মিন্দানাও। মিন্দানাও নামক একটা দ্বীপ আছে, ওটা মুসলিম অধ্যুষিত এলাকা, এবং এই মিন্দানাও দ্বীপটা ফিলিপাইন থেকে স্বাধীনতা চাচ্ছে, কারণ ফিলিপাইন একটা খ্রিস্টান রাষ্ট্র। ফিলিপাইন একটি খ্রিস্টান রাষ্ট্র, তারা সাংবিধানিকভাবে খ্রিস্টান রাষ্ট্র। ফিলিপাইন খ্রিস্টান রাষ্ট্র, অর্থাৎ এখানে তারা খ্রিস্টান অধ্যুষিত এবং এদের সাংবিধানিকভাবে এরা খ্রিস্টান রাষ্ট্র, সাংবিধানিকভাবে এরা কি রাষ্ট্র? খ্রিস্টান রাষ্ট্র। ওকে, তাহলে আমরা একটু দেখবো আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ফিলিপাইনে অবস্থিত। ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত এলাকার নাম হচ্ছে মিন্দানাও, এটা খুবই ইম্পর্টেন্ট। ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত এলাকার নাম হচ্ছে মিন্দানাও, এবং ফিলিপাইন একটা খ্রিস্টান রাষ্ট্র, এই জন্য মিন্দানাও দ্বীপে যে মুসলমানরা বাস করে তারা ফিলিপাইন থেকে স্বাধীনতা চায়, ফিলিপাইন থেকে স্বাধীনতা চায়। বুঝতে পেরেছেন কিনা বলেন? ওকে, তাহলে আমাকে একটু কমেন্টে জানান ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত এলাকা কোনটি? ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত এলাকা কোনটি? ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত এলাকা কোনটি? একটু কমেন্টে জানান আমাকে ফিলিপাইনে মুসলিম অধ্যুষিত এলাকা কোনটি। একজন অলরেডি কমেন্ট করে ফেলেছেন, হাফিজা হুমায়রা কমেন্ট করে ফেলেছেন। ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত এলাকা কোনটি? ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত এলাকা কোনটি? ওকে, ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত এলাকা কোনটি? এটা দ্রুত কমেন্ট করেন সবাই। ওকে, কি লিখেছেন সবাই? ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত এলাকার নাম কি লিখেছেন সবাই? মিন্দানাও, রাইট। রাজু আহমেদ, জান্নাত, মিন্দানাও, সাদিয়া, তারপর আছে ওকে, অনেকেই মিন্দানাও লিখেছেন। সবার উত্তরই সঠিক। এবার আমরা চলে যাব আরেকটি গুরুত্বপূর্ণ দেশ, সে দেশটার নাম হলো চীন। চীন থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে আমরা একটু দেখি। তাহলে চীনের এখন আমরা গুরুত্বপূর্ণ মানে বিষয়গুলো পড়ব। চীন তো একটা বড় দেশ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে চীনের, তাই না? আমরা একটু দেখব। ওকে,
তাহলে প্রথমে একটু দেখি কিছু তথ্য, সেটা হলো এই চীনের পূর্বনাম চীনের পূর্বনাম হলো ক্যাথে। চীনের পূর্বনাম হচ্ছে ক্যাথে। চীনের পূর্বনাম হচ্ছে ক্যাথে। চীনের রাজাদের সন অফ গড বলা হতো। চীনের রাজাদের বলা হতো, একটু মনে রাখবেন, এটা আসে পরীক্ষায়, সন অফ গড। চীনের রাজাদের বলা হতো সন অফ গড। চীনের রাজাদের কি বলা হতো? সন অফ গড বলা হতো। ওকে, এবার চীন একটা প্রকল্প চালু করেছে, একটা যোগাযোগ প্রকল্প চালু করেছে। চীনের সবচেয়ে বৃহৎ প্রকল্প, গোটা পৃথিবীতে যেটা বাস্তবায়ন করতে চায়, বিশেষ করে এশিয়া এবং ইউরোপে, বৃহৎ প্রকল্প, মানে বড় প্রকল্প, সবচেয়ে বড় প্রকল্প, সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন, এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্যে এটা চালু করেছে। 2013 সালে এই প্রকল্পটা নিয়েছে এবং শি জিনপিং, চীনের যে প্রেসিডেন্ট আছে শি জিনপিং, ওনার তত্ত্বাবধানে এই প্রকল্পটা হাতে নিয়েছে চীন। ওয়ান বেল্ট ওয়ান রোড 2013 সালে নিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রকল্পটা হাতে নিয়েছে। চীনের একটা বৃহৎ প্রকল্প, এটা একটা যোগাযোগ প্রকল্প, বুঝে গেছে? চীনা বিপ্লব সংগঠিত হয়, চীনের বিপ্লব সংগঠিত হয়, চীনা বিপ্লব সংগঠিত হয় 1 অক্টোবর 1949 চীনা বিপ্লব সংগঠিত হয় এবং এই চীনা বিপ্লবে যিনি নেতৃত্ব দেন, মাও সেতুং চীনা বিপ্লবে নেতৃত্ব দেন। তাহলে একটু মনে রাখেন যে চীনের পূর্ব নাম হচ্ছে ক্যাথে, চীনের রাজাদের বলা হতো সন অফ গড, এবং বড় প্রকল্প হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড। 2013 সালে এই প্রকল্পটা গ্রহণ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর চীনা বিপ্লব এটা 1 অক্টোবর 1949 সালে সংগঠিত হয় এই মাও সেতুং এর নেতৃত্বে। মাও সেতুং ইংরেজি, এটাকে বলা হয় মাও জেদং, ইংরেজি উচ্চারণ হয়, বুঝে গেছে, তার নেতৃত্বে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? আমাকে বলেন। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমাকে একটু বলেন যে চীনা বিপ্লবের নেতা কে ছিলেন? কমেন্টে জানান চীনা বিপ্লবের নেতা কে ছিলেন। চীনা বিপ্লবের নেতা কে ছিলেন? আমাকে একটু কমেন্টে জানান চীনা বিপ্লবের নেতা কে ছিলেন, বলেন, কমেন্ট করেন। চীনা বিপ্লবের নেতা কে ছিলেন? একটু কমেন্ট করেন, চীনা বিপ্লবের নেতা কে ছিলেন? চীনের মুসলিম অধ্যুষিত অঞ্চলের নাম হচ্ছে জিনজিয়াং প্রদেশ। জিনজিয়াং প্রদেশ হচ্ছে চীনের মুসলিম অধ্যুষিত এলাকা। এবং এদের চীনের যে মুসলিম, এদেরকে বলা হয় উইগুর। চীনের মুসলিমদের বলা হয় উইগুর। চীনের মুসলিমদের কি বলা হয়? উইঘুর। এরা বাস করে জিনজিয়াং প্রদেশে। কোথায় বাস করে? জিনজিয়াং প্রদেশে বাস করে। শেষ করতে হবে। তাহলে জিনজিয়াং প্রদেশে কোন মুসলিম সম্প্রদায় বাস করে? এটা একটা উপজাতীয় বটে, এটা
এটা হচ্ছে চীনের একটা উপজাতীয় বটে, একটু মনে রাখবেন, চীনের একটা উপজাতি বা আদিবাসীও বটে। ওকে, মাও সেতুং, ইয়েস, অনেকেই বলেছেন মাও সেতুং। হ্যাঁ, কমেন্ট করতে থাকবেন, আমি না পড়তে পারলেও কিন্তু কমেন্ট করবেন, বুঝা গেছে? হয়তো আমি অনেক সময় পড়তে পারবো না, কিন্তু কমেন্ট করবেন। কত পার্সেন্ট চার্জ আছে? কত পার্সেন্ট আছে চার্জ? 9%। শেষ করে দেব। ওকে, ক্লিয়ার? ওকে ওকে, এবার আমরা একটু দেখব চীনের আর যা বিষয়গুলো আছে আপনারা একটু পড়ে নেবেন। আমরা একটু কোরিয়া দেখব, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, একটু আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে ওটা দেখব। দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। ওকে, কোনগুলো ইম্পর্টেন্ট দেখেন। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া দুটো একত্রে ছিল। কেন তারা আলাদা হইল? কারণ তাদের মাঝে একটা যুদ্ধ হয়েছিল 1950 থেকে 1953 সালে। দেখেন পড়াটা কত মজা। 1950 থেকে 53 বছর, কয় বছর তাহলে হইল? 3 বছর। তাহলে কোরিয়া যুদ্ধের ব্যাপ্তি কত বা সময়কাল কত? 3 বছর। এবং 3 বছর পরে যে যুদ্ধটা শেষ হইল তখন দুইটা দেশ আলাদা হয়ে গেল এবং আলাদা হইল 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর। 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর দুই কোরিয়া আলাদা হয়, অক্ষরেখা বরাবর দুই কোরিয়া আলাদা হয়। ক্লিয়ার? তাহলে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। তাহলে পৃথিবীতে আগে কোরিয়া নাম একটা দেশ ছিল, পরে তারা ভাগ হয়ে গেল। কেন ভাগ হলো? তাদের মধ্যে 3 বছর যুদ্ধ হয়েছে, 50 থেকে 53 বছর, 53 সাল পর্যন্ত 3 বছর যুদ্ধ হয়েছে। এবং যুদ্ধের পরে তারা 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর উত্তর উত্তর এবং দক্ষিণ কোরিয়ায় পৃথক হয়। এদের মধ্যে একটা গ্রাম আছে, তার নাম হচ্ছে পানমুজান। পানমুনজান, পানমুনজান। এটা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার একবারে মাঝখানে পড়েছে। পানমুনজান, পানমুনজান উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মাঝখানে পড়েছে, অর্থাৎ একটা দুই কোরিয়ার মিলন কারী একটা গ্রাম পানমুনজান, এটা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে পড়েছে। 3 বছর ব্যাপী যুদ্ধ হয়েছে। 38 ডিগ্রি অক্ষরেখা, এটা একটু মনে রাখবেন, সরি এখানে একটু ভুল হয়ে গেল। 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর ভাগ হয়েছে, 38 ডিগ্রি, সরি 17 ডিগ্রি হচ্ছে দুই ভিয়েতনাম। ওকে, একটু সংশোধন করে নেবেন, এটা 38 ডিগ্রি হবে, 38 ডিগ্রি হবে, এটা হবে 38 ডিগ্রি, 38 ডিগ্রি। ক্লিয়ার? 38 ডিগ্রি হবে। 17 ডিগ্রিটা চেঞ্জ করে 38 ডিগ্রি দিয়ে দেন একটু। 38 ডিগ্রি, 17 ডিগ্রি হবে ভিয়েতনাম, বুঝে গেছে? ভিয়েতনাম। আর এটা 38 ডিগ্রি হবে। একটু সবাই লিখে রাখেন 38 ডিগ্রি, 38 ডিগ্রি, 38 ডিগ্রি। সিনথিয়া, সুরভি 38 ডিগ্রি, 17 ডিগ্রি হবে না, 38 ডিগ্রি হবে। একটু 38 ডিগ্রি লিখে রাখেন, 38 ডিগ্রি, 38 ডিগ্রি। ওকে, 38 ডিগ্রি। তাহলে আমাকে একটু বলেন তো, দুই কোরিয়াকে পৃথক করেছে কত ডিগ্রি অক্ষরেখা? দুই কোরিয়াকে পৃথক করেছে কত ডিগ্রি অক্ষরেখা? একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করেন। দুই কোরিয়াকে পৃথক করেছে কত ডিগ্রি অক্ষরেখা? ওকে, এরপরে হচ্ছে জাপান। এই জাপানের পূর্ব নাম হচ্ছে নিপ্পন, জাপানের পূর্ব নাম হচ্ছে নিপ্পন। ওকে, এই জাপানের রাজধানী টোকিও, যেটা পৃথিবীর সবচেয়ে বড় মেগা সিটি, পৃথিবীর সবচেয়ে বড় মেগা সিটি। আর এই জাপানের পূর্বে, টোকিওর পূর্বে জাপানের রাজধানী ছিল কিয়োটো। কিয়োটো। জাপানের 4টা দ্বীপ আছে গুরুত্বপূর্ণ, সেটা হলো হনশু, হোক্কাইডো, কিউশু, শিকাগো।
ওকে, ওকে, তাহলে জাপানের গুরুত্বপূর্ণ 4টা দ্বীপ হচ্ছে হনশো, হোক্কাইডো, কিউশু, শিকাগো। হনশো, হোক্কাইডো, কিউশু, শিকাগো। হনশো, হোক্কাইডো, কিউশু, শিকাগো। বুঝা গেছে জাপানের গুরুত্বপূর্ণ কয়েকটা দ্বীপ। ক্লিয়ার? আমাদের আজকে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। ফ্রি ক্লাস মনোযোগ ধরে রাখারও একটা বিষয়। তো আপনারা সবাই ভালো থাকবেন। একটা প্রশ্নের উত্তর আপনারা সবাই দেন, সেটা হলো আপনারা সবাই একটু আমাকে জানাবেন যে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট কে? মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট কে? মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট কে? এটা জানাবেন। আর ক্লাসটা কেমন লাগলো আপনাদের সবার, কেমন লাগলো একটু সবাই জানাবেন। আগামী ক্লাসেও ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, বিষয়বস্তু নিয়ে। আর আপনারা সবাই আমাদের এই বইটা থেকে প্র্যাকটিস করবেন। আমাদের এই বইতে যত প্রশ্ন আছে সবাই একটু প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা সব অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ। পরীক্ষায় কমনও থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মনোযোগ সহকারে পড়াশোনা করেন। ওকে, ক্লাসটা কেমন লাগলো সবাই একটু জানাবেন। ক্লাসটা কেমন লাগলো সবাই জানাবেন। ধন্যবাদ।